বন্ধুরা আমরা এখন পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদটা শুরু থেকে এত সুন্দর এবং প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নাই। এখানে এসে আমার কাছে মনটা ভরে গেল। আর আমাদের ওইখানে পাশ দিয়ে গেলে নাক ধরে ছাড়া যাওয়া যায় না। I jump from here to there to the sea. Can you jump again? Cannot. Today I heard they're leading the tour. So it's just a good joke. আমাদের এই পাশে দেখা যাচ্ছে পিঙ্ক মস্ক। পুরো পৃথিবীতে মাত্র 3টা পিঙ্ক মস্ক আছে, তার মধ্যে একটা বলা যায় এখানে একটা মিনি বাংলাদেশ হিসেবে ক্রিয়েট হয়েছে। আমি যতদূর শুনেছিলাম প্রায় 8-10 লাখ বাংলাদেশি এই মালয়েশিয়াতে আছে। লিগ্যালি আছে 15 লাখ। এই যে 5 দিনের ট্যুরটা কমপ্লিট করার পরে এখন একদিকে দেশের টানে ভালো লাগতেছে, আবার এখানে মায়াটাও একটু কাজ করতেছে ভালো লাগার কারণে। এটাই এইভাবে চলবে জীবন। মালয়েশিয়ার লাংকাওয়ে থেকে শুভ সকাল, শেষ দিন আজকে। আমরা মাত্র নাস্তাটা সেরে খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে মনে করেন গ্রুপের সাথে জয়েন করতেছে। বাই দ্য ওয়ে, আমি সাইফ, আফ্রিকা মহাদেশ ঘুরে সেই মানুষটা এখন এশিয়ার বিভিন্ন দেশ ঘুরতেছে, আপনাদেরকে দেখাচ্ছে ঘুরে। অ্যান্ড 40 জনের একটা গ্রুপ নিয়ে এখন আছি মালয়েশিয়ায়। আমরা এখন যাচ্ছি বেসিক্যালি এখান থেকে এদেশের রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে। মূল ট্রিপটা 4 দিন 4 রাতের জন্য। এর মধ্যে 2 দিন 2 রাত আমরা খেয়ে ফেললাম বলতে পারেন। খুব এনজয় করেছি, আপনারাও আশা করি এনজয় করেছেন। কত একটা ভিডিওতে 12টায় আমাদের ফ্লাইট বাতিকিয়ারে লাংকাওয়ে এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেন কুয়ালালামপুর গিয়ে আমাদের মজাদার সব অ্যাক্টিভিটিস ডেফিনেটলি থাকবে, আর আপনাদের জন্য ডেফিনেটলি উপভোগ্য অনেক কিছুই থাকবে। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাকে ইন্সপায়ার করতে হবে, সো দ্যাট আই ক্যান গেট মোটিভেটেড। এই হচ্ছে আবহাওয়া আজকের। আমরা বেসিক্যালি এয়ারপোর্টে চলে আসছি। বাতিকিয়ার ফ্লাইট বোর্ডিং শেষ, মোটামুটি আমাদের গ্রুপের সকলেই চলে আসছেন। অ্যান্ড এখানে আপাতত ওয়েটিংয়ে আছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে টু কুয়ালালামপুর, ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ট্রেডিং ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো যাত্রা ভালোই যাচ্ছে, চলুন ফ্লাইটের দিকে আমরা আগাই আর কি। এখানে একটা মজার বিষয় দেখাই, দেখেন এয়ারপোর্টের পাশেই অলওয়েজ এমন ছাতা অ্যান্ড রেইনকোট থাকে প্রিপারেশন হিসেবে, কারণ এখানকার আবহাওয়াটাই এমন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। বাতিকিয়ারে আপনাদেরকে ওয়েলকাম। এটাই সেই এয়ারলাইন যেটাতে করে আমরা এসেছিলাম শুধু ঢাকা থেকে কুয়ালালামপুর, অ্যান্ড কুয়ালালামপুর থেকে আবার লাংকাওয়ে। এখন এখান থেকেও আমরা যাচ্ছি আবার কুয়ালালামপুরের উদ্দেশ্যে সেম এয়ারলাইন্সে করে। 1 ঘন্টার ফ্লাইট মেবি হতে পারে, এটা ডেফিনেটলি। ওয়েলকাম টু কুয়ালালামপুর। আসসালামু আলাইকুম। Waalaikumsalam. হাউ আর ইউ? Fine. ফাইন। এই যে দেখুন ইউনিপার্লের Correct, টিম এখানে correct. আসছেন Yeah. ওয়েলকাম জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এভাবে যখন গ্রুপ আসেন সবাই একসাথে লাইন ধরে বের হয়ে যেখান থেকে বের হবে ঠিক ওই মুখে এখানে টিম থাকেন। ওনারা বেসিক্যালি পুরো এখান থেকে আমাদের পুরো জিম্মেদারি বলতে পারেন এখন ওনাদের হাতে। উপর আল্লাহ তাআলা আছেন, ওনারাই ওসিলা হিসেবে থাকবেন এই 2-3। হোয়াটস ইউর নেম? Robin. Wow, mashallah, very nice name. Yeah. Robin is so common name in Bangladesh also. Oh, correct. There are lots of my friends called Robin. Really? You are one of them. You are now my friend also. Oh, yeah, really. Thank you so much. Thank you so much. Thank you. এই দেখেন চাচা কি জটিলভাবে কাট করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। মাথার উপর ঝোলাইলো হচ্ছে ওট, আর আমরা এখন তাকে ফলো করতে করতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, জুম বৃষ্টি, শুধু বৃষ্টি নয়। আমরা পড়ে গেলাম হচ্ছে বৃষ্টির কবলে। অ্যাজ ইউজুয়াল চলে আসলো বাস। এরকম সব বাসগুলোই একই রকম, যেগুলোতে টুরিস্টকে সার্ভিস দিয়ে থাকি। এটাও প্রায় সেম রকমের বাস, ব্যাগ লাগেজ দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সকলে রওনা দিলাম, কয়েকজন মিসিং আছেন, ওনাদেরকে নিয়ে আরেকটা গাড়ি আসবে। লাগেজ পেতে অনেক লেট হচ্ছিল, তো মেবি আপাতত গাড়ি ছেড়ে দিল আমাদের। এইখানে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ। বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের এই কুয়ালালামপুর সফর স্টার্ট হলো। লাংকাওয়েতে আমরা ছিলাম, যেখানে আমাদের মোটামুটি বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু এরকম দিনের বেলায় ঝুম বৃষ্টি আমরা পাইনি।
কুয়ালালামপুর মেইন শহরে আমরা এইমাত্র পা রাখলাম। আসছি বেসিক্যালি খাওয়া দাওয়া করার জন্য। এখন বাজে প্রায় 3টা। আজকের প্ল্যান বেসিক্যালি আমরা খাওয়া দাওয়া করব, খেয়েই আমরা বের হবো এই সিটিটা এক্সপ্লোর করতে। দেন সিটি এক্সপ্লোরেশন শেষ হলেই আমরা হোটেলের দিকে রওনা দিব রাতে। সো এটা হচ্ছে হোটেল। চলুন আগে খাওয়ার কি ব্যাপার দেখি কুয়ালালামপুরে। এই যে এখানে খাওয়া দাওয়া হবে ভরপুর। চলুন বসি। খাবার আইটেম পুরাই দেশি স্টাইলের। একটা কাতাল মাছ মনে হয়, আস্ত কাতাল মাছ, কাতাল মাছের কাটা, বিফ, চিংড়ি দিয়ে লাউ, এই হলো খাবার। আমরা খাওয়া দাওয়া খেয়ে বের হলাম আর কি। এখানে এই এলাকায় বাঙালিদের একটা ইনফ্লুয়েন্স দেখায় আপনাদেরকে। এখানে ব্যাচেলর রুম ভাড়া দেওয়া হবে, খাবারের নাস্তার আইটেম পর্যন্ত বাংলায় লেখা। অথচ এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, এর পাশে হচ্ছে আবার বাঙালি রেস্টুরেন্ট। এই এরিয়াটাতে এইরকম বাঙালিদের আসা যাওয়া আনাগোনা ডেফিনেটলি হয়তো বা হয়ে থাকে। এখানে আমরা খাইলাম। এখন বৃষ্টি দেখে মানুষের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না বললেই চলে। বাই দ্য ওয়ে, এই মালয়েশিয়াটাকে আরও ডিপলি এক্সপ্লোর করবো আমার আপকামিং ব্লগগুলোতে। এটার পরবর্তী ব্লগ থেকে স্টার্ট হবে ডেফিনেটলি। গত ভিডিও আর এই ভিডিওটা বেসিক্যালি ট্যুরিস্ট বেসড, বা ট্যুরিস্টরা যখন আসে এখানে কী ধরনের ট্যুরিস্ট স্পটগুলো তারা এক্সপিরিয়েন্স করে বা এক্সপ্লোর করে, দেখার মতো সৌন্দর্য যেগুলো আছে সেরকম বিষয়গুলো নিয়েই মেনলি হাইলাইট করা। আর আমরা বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসি, এরকম বিভিন্ন গ্রুপে আসে, একা আসে, ফ্যামিলি ট্যুর আসেন, তো তারা কীভাবে এই মালয়েশিয়াকে এক্সপ্লোর করে সেই ওয়েতে আমি এক্সপ্লোর করতেছি। সো সাবস্ক্রাইব করতে হবে ডেফিনেটলি মালয়েশিয়াকে আরও ডিপলি, আরও ক্লোজলি ফিল করার জন্য, এনজয় করার জন্য। আমরা যে এখন খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবো, এই সময়টাতে আবার বৃষ্টি। এটাই হচ্ছে বেসিক্যালি হোম, যেখানে আজকে আমাদের থাকা হচ্ছে। হোমে যাওয়ার আগে প্ল্যান ছিল সিটি টুরে যাওয়া, এখন অনেকেই বলছে না আগে হোমে যাবেন। সো 19 তলায় পেয়েছি আমাদের হোম। আরে বাহ, ওয়েলকাম ওয়েলকাম। সামনে দেখা যাচ্ছে বিশাল এক বিল্ডিং। আইয়ো মারহাবা মারহাবা। এটা হচ্ছে একটা 4 স্টার মানে হোটেল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমার ব্যাগ পিছনে 19 কেজি। কেন 19 কেজি এটা বলা যাবে না। এখানে যাওয়ার সময় পথে পথে দেখা যাবে জঙ্গল, বন, পাহাড়, সিটির মাঝখানে। এইটা দেখেন, এটা হচ্ছে পাহাড়। মূলত গ্রিনারিজ গুলো অ্যাজ ইট ইজ রাখার জন্য তারা বেসিক্যালি পাহাড়, বন এগুলোকে সিটির মাঝখানে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছে, অর্থাৎ নেচারকে তারা ধ্বংস করেনি। সো এখন আমরা এসেছি এই টাওয়ারটা দেখতে। এটাকে বলা হচ্ছে কেএল টাওয়ার। এটা 421 মিটার এটার উচ্চতা। এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। জায়গাটাতে মানুষ আসে মেনলি ছবি ওঠানোর জন্য। আর ওটার উপরে ওঠার মতো একটা ব্যবস্থা আছে, যেটা প্রায় 120 মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকা একটু বেশি লাগে। ওইখানে গিয়ে একটা মেবি একটা রিভলভিং রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের উপর উঠে মানুষ খাওয়া দাওয়া করে। যেমনটা আমি কেনিয়াতে, আফ্রিকার কেনিয়ায় রিভলভিং রেস্টুরেন্টে ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছিলাম। আপনারা দেখেছিলেন কেনিয়ার একটা ব্লগে। সেরকম একটা রেস্টুরেন্ট এখানে আছে, যেখান থেকে পুরো সিটিটা ঘুরে ঘুরে মানুষ দেখে বা দেখতে পারে। বন্ধুরা, আমরা এখন পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে আছি। অ্যান্ড দ্যাটস টুইন টাওয়ার। ওয়াও, হ্যাভ এ লুক। মজার একটা গল্প আছে এই টুইন টাওয়ার নিয়ে। গল্পটা হচ্ছে বেসিক্যালি অনেকটাই এরকম যে 1990 সালের দিকে এই দেশের সরকার ছিল মাহাতির মাহমুদ, না? সে বেসিক্যালি ওই সময়টাতে সিঙ্গাপুর মোটামুটি হাইপে ছিল, খুব জনপ্রিয়, বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছিল ইউরোপিয়ান, ইন্ডিয়ান বা চাইনিজ বা আমেরিকান ব্যবসায়ীদের কাছে। সো মাহাতির মাহমুদ একটু জেলাসিটি তার মধ্যে ডেফিনেটলি কাজ করতেছিল। এই জেলাসিটি থেকে সে ভাবলো যে আমরাও কিছু একটা করি, যে এইটার মাধ্যমে আমরাও পুরো পৃথিবীতে আমাদের মালয়েশিয়া নামটাকে ঠাঁই দিতে পারবো। তো কী করা যায় সে ভাবলো যে এরকম একটা হাই রাইজিং বিল্ডিং বানানো যায়, যেটা হচ্ছে আজকে টুইন টাওয়ার, যেটা আপনি চিনি। 1990 থেকে 95 এই সময়টাতে বেসিক্যালি এটা নির্মাণ কাজ শুরু এবং শেষ হয়। মোটামুটি যে স্থাপত্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্জেন্টিনার একজন মুসলিম ইঞ্জিনিয়ার এটা নকশাটা বানায়। এখানে 2টা ভবন দেখা যাচ্ছে। 2টা ভবন কিন্তু 2জন ইঞ্জিনিয়ার দ্বারা নির্মিত। একটা হচ্ছে জাপানিজ ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে কোরিয়ান ইঞ্জিনিয়ার। জাপানিজ এবং কোরিয়ান 2 ইঞ্জিনিয়ার মিলিয়ে এটা বানায়, এবং ওই 2জনও কিন্তু ছিল মুসলিম। এরকম আমাদের মতো শত শত মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে, শত শত টুরিস্টরা আসে এই টুইন টাওয়ারটাকে কাছ থেকে দেখার জন্য। টুইন টাওয়ার এসে দেখা হয়ে গেল একজন শুভাকাঙ্ক্ষীর সাথে। ভাইয়ের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। কি করেন এখানে? আগে পাও, দেখেন ওনাকে দেখে স্টুডেন্টের মতোই মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে পড়াশোনা করেন কিনা, কিসে পড়েন? আমি ডিপ্লোমা করছি। ডিপ্লোমা কোন সাবজেক্টে? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। উনি ডিপ্লোমা করতেছেন। ওয়াও, দ্যাটস গ্রেট। কত বছর থেকে আছেন?
আসছি 5 মাস 5 মাস। ভালো আছেন? জি আল্লাহ বাহ, দ্যাটস গ্রেট। নাইস টু মিট ইউ ভাই। থ্যাংক ইউ দেখা হয়ে ভালো লাগলো, খুবই এনজয় করলাম। আসলে দেখার মতো জায়গা নাকি ভাই? অবশ্যই। ছবি উঠেছেন? হ্যাঁ উঠেছি। এখানে প্রথমবার আসছেন না আগে আসছেন? প্রথমবার। বাহ, আপনি আমার সাথে ম্যাচ আছেন। এখন আপনি যদি মনে করেন সেকেন্ড থার্ড টাইম হয়ে যেতেন তাহলে আবার আমি একটু ড্রপ খেয়ে যেতাম। আমরা বেসিক্যালি এখন আসছি ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে। এই জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার নয়, মেন যে স্কোয়ার ওটা হচ্ছে বেসিক্যালি এই পাশটাতে। মানুষ মেনলি ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে আসে, কিন্তু স্কোয়ারটা এখানে হলো মানুষের মনোযোগ এবং আকর্ষণ দুইটাই থাকে হচ্ছে এই পাশটাতে। এখানে এই বিল্ডিং অ্যান্ড এখানে রাতের বেলার লাইটিং, এই দুইটাকে একই সাথে উপলব্ধি অ্যান্ড উপভোগ করার জন্যই মানুষ এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ভিড় জমিয়েছে। এখানে আসলে আরেকটা মজার বিষয় উপভোগ করার মতো আছে, সেটা হচ্ছে আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটাকে বলা হচ্ছে কুয়ালালামপুর জিরো। অর্থাৎ পুরো কুয়ালালামপুর যে রাজধানী, এই রাজধানীটার সেন্টার পয়েন্ট নয়, পুরো মালয়েশিয়ার সেন্টার পয়েন্ট বলে এটাকে ধরা হয়। আপনি এইখান থেকেই পুরো মালয়েশিয়াটার যে আয়তন, এই আয়তনটাকে মেজার করা হয়ে থাকে। এখান থেকে থাইল্যান্ড খুব কাছে, পাশে সিঙ্গাপুরও খুব কাছে। মোটামুটি এটাই হচ্ছে জিরো পয়েন্ট যেখানে বসে আছি। এই জিনিসটা আসলে না দেখলে মিস করতাম। আমি বিশেষ করে আগের দুইটা তো দেখছি, এই জিনিসটা আমি দেখছিলাম, তাই অসম্ভব সুন্দর। মানুষ জাস্ট আমার মানে স্বপ্নের মতো লাগতেছে জায়গাটা। এখানে বহুত লোক আছে। অনেক দেশি ভাইয়ের সাথে দেখা হচ্ছে। আপনার বাড়ি কুমিল্লা and আপনি ব্রাহ্মণবাড়িয়া। আর বা এখানে এসে দেখা হচ্ছে ভাইদের সাথে। এখানে আরো কয়েকজন ভাই ব্রাদার্স আসেন। উনি ওই যে ব্লগ করে, ওনার অনেক ফলোয়ার। ভালো আছেন? কোথায় দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ ভাই। চিটাগং, কিশোরগঞ্জ। আর বা আপনার? মুন্সিগঞ্জ। আপনার? বাহ, আপনার? জয়পুরহাট। বিভিন্ন জায়গার মানুষ। হ্যাঁ, মানে পুরো বলা যায় এখানে একটা মিনি বাংলাদেশ হিসেবে ক্রিয়েট হয়েছে। আমি যতদূর শুনেছিলাম প্রায় 8-10 লাখ বাংলাদেশি এই মালয়েশিয়াতে এখানে আছে। লিগ্যালি আছে 15 লাখ। লিগালি 15 লাখ? ইলিগাল? 10 লাখের উপরে লিগ্যাল আছে। ইলিগাল আছে? লিগ্যাল সব প্রায় অ্যারাউন্ড 20 লাখের মতো। ওরে ভাই, যতজন লিগাল আছেন এর চেয়েও ডাবল লিগাল আছে। রেজাল্ট টাইমে ঘুরতে বেরিয়েছেন রাইট? জি। কিসে কাজ করেন ভাই? আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টে? আর বা কোন এয়ারপোর্ট? কেলাই। কেএল এয়ারপোর্টে? সবাই এয়ারপোর্টে জব করেন? না, আমরা কেলাই 1 এ। মানে সবাই এয়ারপোর্টেই? এয়ারপোর্টে আমরা কার্গো সেকশন আছে। বাহ, সেই তো বাংলাদেশে যত সামান যাচ্ছে এয়ারপোর্ট হয়ে আর বাংলাদেশ থেকে আসছে ভাইদের হাতেই কিন্তু হয়ে থাকে। অ্যান্ড এটাই হচ্ছে সেই জায়গা যেটাতে মেইনলি মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারের এই মাঠটা আরও জনপ্রিয়। হ্যালো, কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো, বিশেষ করে ব্রিটিশদের হেডকোয়ার্টার দেখে তো খুবই খুশি লাগছে। খুবই খুশি, সবাই ইতিহাসের টেস্ট নিতে পারে, খুবই খুশি ডেফিনেটলি। এখান থেকে কুয়ালালামপুর নামের উৎপত্তি। এখানে হচ্ছে দুইটা খাল এক হওয়ার কারণে এই জায়গাটার নাম হচ্ছে কুয়ালা মাটি থেকে কুয়ালালামপুর আসছে। আচ্ছা, তো এই কারণে এই যে মাঝখানের যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে মসজিদ জামেক। এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে ইন্ডিয়ান মস্কের মধ্যে নাম করা মস্ক, মানে এইখানকার ইমাম হচ্ছে ইন্ডিয়ান। ভিতরে অনেক সুন্দর, মসজিদটা অনেক প্রাচীন এবং কি ঐতিহ্যবাহী মস্ক। একটা দেশের ট্যুরিজমকে কত সুন্দরভাবে সাজানো যায়, এটা অনেক বড় একটা নজির বলতে পারেন যে মালয়েশিয়ার প্রতিটা জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি। একটা খাল টুরিস্ট অ্যাট্রাকশন বানিয়েছে এই খালটাকে, যদিও বা এই খালটা তাদের ইতিহাসের সাথে জড়িত। এই যে নালাটাকে এত সুন্দরভাবে সাজাইলো, এই যে দেখেন এত সুন্দর করছে, এটা তো আমি বুঝি নাই। স্বাভাবিক। আসলে ড্রেন না নালা না নদী, হ্যাঁ। বাট আমাদের দেশে এই ড্রেন আছে ঠিকই, কিন্তু এইটাতে মশা জন্মায়। হ্যাঁ, এবং পাশ দিয়ে গেলে নাক ধরে ছাড়া যাওয়া যায় না। এই হয়েছে আমাদের দেশের অবস্থা। আর এখানে নালা মানুষ এসে দেখে, এটা দেখে মানে কি, এটা তো নদী ভাবছি আমি। মানে নালা দেখতে আমরা বাংলাদেশ থেকে চলে আসছি, আবার বুঝের কেমন নালা। হ্যাঁ, এটাকে কিভাবে সংস্কার করছে হ্যাঁ, আমরা সংস্কার করতে পারি না। আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, সবকুট বুদ্ধি, ভালো বুদ্ধি নেই। আমরা একটা শপিং মলে এসেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের শপিং মল। এটা সেন্ট্রাল মার্কেট বলে চেনা হয়। 1988 সাল না 1888 সাল মেবি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কত পুরনো দেখুন। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা আমরা প্রায় দেখে থাকি, যে কোনো ট্যুরিস্ট গাইডের সাথে যদি আমরা যাই, এরকম একটা স্টিকার বা একটা পরিস্থিতি আমাদেরকে দেয়। তো একটা মার্কেটের ভিতরে আমাদেরকে ঢুকাই দেয়। এটার এগেনস্টে আমরা যত শপিং করব সবাই মিলে তার একটা নির্দিষ্ট অংশ এই গাইডদের কাছে যায়। এটাকে আমি খারাপভাবে নিব না, এমন না যে আমরা তার মাধ্যমে কিনতেছি বলে এখানে আমাদের দাম বেশি পড়বে, সেরকম না। অ্যাজ ইউজুয়াল যে দাম সেই দামেই আমরা কিনবো। এখানে একটা কমিশন আমাদের জন্য, আর তার জন্য একটা কমিশন এখানে ডেফিনেটলি তারা রাখে। এটা মেনলি একটা সুভেনিয়ার্স মার্কেট আর কি।
সুপেনিয়ার শপ বলতে পারেন। মোটামুটি টুইন টাওয়ার থেকে শুরু করে এখানে আলপিন সুই সুতা সহ সবই আছে তাদের সুপেনিয়ার্সের লিস্টে। এখানে জিনিসপত্রের দামের যদি একটা আইডিয়া দিই, এটার দাম হচ্ছে বাচ্চাদের জন্য 68 রিঙ্গিত, মানে প্রায় 2800 টাকা, আর অ্যাডাল্টের জন্য প্রায় 2200 বা 2500 টাকা এরকম একটা টি শার্টের দাম। এইটার দাম দেখে আপনারা গ্যাস করতে পারেন এখানে জিনিসপত্রের দাম কেমন হতে পারে। ডেফিনেটলি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। শুভ সকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আপনাকে শুভ সকাল। আমরা এই হোটেলে ছিলাম আর কি গতকাল, সকাল বাজে এখন 7:30 যাচ্ছি এখানে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়। বাই দ্য ওয়ে, আজকে আমাদের মালয়েশিয়ায় চতুর্থ দিনে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখাই আপনাদের। গ্যাংটিং হাইল্যান্ডে আপনাকে স্বাগতম বন্ধুরা। উপভোগ করার জন্য বেসিক্যালি চলে আসছি আবার সেই কেবল কারে। তো চলেন আমরা আবার এই গ্যাংটিং হাইল্যান্ডকে উপভোগ করতে যাই। এখানে একটাতে 10 জন করে বসে, যদিও আমরা 9 জনে বসেছি। বাহ, স্টার্ট এগেন, আবার কেবল কার। দেখেন মেঘের রাজ্যে আমরা বেশি বেড়াবো এখন লিটারালি। আচ্ছা, এটা মনে হয় অনেক হাইট আমরা ফিল করবো না, যেমনটা ওইখানে ফিল করছিলাম। না, এটা মজা আছে। আমরা কেবল কার থেকে নেমে বেসিক্যালি আসছি সেন্ট সুই কেভস নামের একটা টেম্পলে যাচ্ছি আমরা। বন্ধুরা দেখুন কি এক অদ্ভুত প্রকৃতি, আর প্রকৃতির কি এক বিস্ময়কর রূপ আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। মেঘ আর পাহাড় সাথে আকাশ, তিনটার মিলন ঘটেছে এই একটা জায়গায়। আমরা টেম্পলের দিকে যাচ্ছি, নামতেই আসি কম হলো 10টার কাছাকাছি স্ক্লেভেটর আমরা নামলাম। বলতে পারেন আমরা এখন লিটারেলি মেঘের ভিতরেই আছি। দেখুন মেঘ আমাদের কত কাছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়া গ্যাংটিং হাইল্যান্ডসের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান সেন্ট সুই কেভস টেম্পলে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির এক অনন্য সমন্বয়। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1975 সালে। গ্যাংটিং হাইল্যান্ডসের প্রতিষ্ঠাতা টান শ্রী লিম গোহ টং নিজের দান করা 28 একর পাহাড়ি জমিতে এটি নির্মাণের উদ্যোগ নেন। পাহাড় ছিল এতটাই খাড়া ও পাথরে যে বাকি যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হয়নি। প্রায় 18 বছর ধরে শ্রমিকরা হাতে খুঁড়ে এর ভিত্তি তৈরি করেন। আশ্চর্যের বিষয়, এত কঠিন নির্মাণ কাজেও কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। অনেকেই এটিকে সিন সুইয়ের আশীর্বাদ বলে বিশ্বাস করেন, যদিও এটি ধর্মীয় বিশ্বাসের অংশ। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে চীনের ফুজিয়ান প্রদেশের সম্মানিত বৌদ্ধ সন্ন্যাসী রেভারেন্ড সিন সুইকে। লোকবিশ্বাস অনুযায়ী তিনি বৃষ্টি নামাতে পারতেন, অশুভ শক্তি দূর করতে পারতেন এবং মানুষের দুর্দিনে সাহায্য করতেন। আজও হাজার হাজার ভক্ত এখানে প্রার্থনা করতে আসেন। সেই সাথে এখানকার আবহাওয়া যেন স্বপ্নীল রং তুলিতে আঁকা, অল্প কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার এক ভিন্ন জগৎ। এখানে রয়েছে 9 তলা প্যাগোডা, বিশাল বুদ্ধ মূর্তি এবং সবচেয়ে আলোচিত 10 চেম্বার্স অফ হেল। ইতিহাস, সংস্কৃতি আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব মিলিয়েই সেন্ট সুই কেভস টেম্পল যেন গ্যাংটিং ভ্রমণের এমন একটি জায়গা যা একবার দেখলে সহজে ভোলার নয়। আমরা এখন এসেছি গ্যাংটিং হাইল্যান্ডের একদম টপ পিকে, স্কাই অ্যাভিনিউ বলা হচ্ছে। এটা অনেক উঁচুতে আমরা এখন আছি। এটা আমরা কেবল কারে এসে একদম হাইয়েস্ট পিকে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। সো এটা বেসিক্যালি এখানে বিভিন্ন আউটলেট, শপিং আউটলেটগুলো। আমরা গ্যাংটিং হাইল্যান্ড ট্যুর মাত্র শেষ করলাম। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি গাড়ি বের হওয়ার বা মানুষ এখান থেকে বের হওয়ার জায়গা। এটা বলতে পারেন একটা টার্মিনালের মতো করে রাখছে। একটা বিষয় আমার খুবই আফসোস হচ্ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ট্যুরিজমগুলোকে যদি একটু যত্ন করি তাহলে আমাদের ট্যুরিজমগুলো অনেক অনেক এগিয়ে যাবে, যেটা আমার ব্যক্তিগতভাবে অনুধাবন হয়েছে। এই ওয়েদারগুলো আমাদের দেশের বান্দরবনে আছে, সাজেকে আছে, খাগড়াছড়ি পাহাড়ি বা পার্বত্য অঞ্চলগুলোতে এরকম অহরহ দেখা যাবে। আমরা নিজেরাই কদর করি না, সো বাইরের মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট হবে কিভাবে? এটা মনটা একটু ছোটো হলো। এখন আমরা ওয়েট করতেছি আমাদের গাড়ির জন্য।
আমরা আবার আসলাম সেম রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে এখন মোটামুটি অনেকেই হোটেলে যাচ্ছেন, আর কেউ যাচ্ছেন শপিংয়ে। এই পুরো অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল এটা মেইনলি ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে ছিল। ইউনিপাল ট্যুরিজম থেকে বিশ্বের বিভিন্ন দেশে যখন গ্রুপ ট্রিপগুলো হয় সেগুলো কিভাবে হয়, অ্যান্ড আমরা মালয়েশিয়াতে আসলে কি কি দেখার মতো ব্যাপারগুলো থাকে, এখানকার দেখার যে জায়গাগুলো সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখান থেকে গ্রুপ যাবে হচ্ছে পুত্রজয়া। পুত্রজয়া থেকে এয়ারপোর্ট খুব কাছে। পুত্রজয়া সিটিটা ঘুরে, ওটা বলা হয় থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল এই মালয়েশিয়ার। তো পুত্রজয়া ঘুরে দেন এয়ারপোর্টে চলে যাবেন সন্ধ্যা নাগাদ। রাতে ফ্লাইটে বাংলাদেশ ব্যাক চলে যাবেন। বাট আমি এখানে থাকবো, আপনাদেরকে দেখাবো এই মালয়েশিয়াটাকে আগে খুব কাছ থেকে। পুত্রজয়ায় আপনাদেরকে স্বাগতম। সি হাউ বিউটিফুল পুত্রজয়া, কত সুন্দর। আমাদের এই পাশটাতে দেখা যাচ্ছে পিঙ্ক মস্ক। পুরো মসজিদের কালারটা যে পিঙ্ক তা কিন্তু নয়, মসজিদের যে ডোমটা আছে, গম্বুজটা, ওটাই হচ্ছে পিঙ্ক। বলা হচ্ছে পুরো পৃথিবীতে মাত্র 3টা পিঙ্ক মস্ক আছে, তার মধ্যে একটা ইন্দোনেশিয়ায়, আরেকটা ইরানে, তৃতীয়টা এই মালয়েশিয়াতে। সবচেয়ে বেশি আকর্ষণীয় বলা হয়ে থাকে মালয়েশিয়ার পুত্রজয়ার পিঙ্ক মস্কটাকে। তার কারণ হলো বাকি যে 2টা পিঙ্ক মস্ক, ওই 2টা নির্মিত হয়েছে মূলত মাটির উপরে, বাট এটা নির্মিত হয়েছে পানের উপরে। তার ঠিক পাশেই দেখা যাচ্ছে সবুজ গম্বুজওয়ালা, এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিস বলা হচ্ছে। পুত্রজয়া হচ্ছে এই মালয়েশিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। এই দেশের প্রায় 10 থেকে 15টা মন্ত্রণালয় ইতিমধ্যে শিফট হয়েছে এই পুত্রজয়াতে, যেটা 1999 সালে নির্মিত হয়। প্রথম প্রেসিডেন্ট টুং মাহাথিরের নাম অনুসারে মেনলি এই পুত্রজয়া যে সিটি, এই সিটির নামকরণ করা হয়। পুরো পুত্রজয়ার সিগনেচার একটা ল্যান্ডমার্ক বলতে পারেন এই ব্রিজটা। আর তার ঠিক ওই পাশে আবার স্টিল মস্ক। তো আমার পাশে যে সে হচ্ছে নায়ক। ইউ আর হিরো, হ্যাঁ, রাইট? Yeah. You made a I've movie? been make a movie at here. This is a Vision Bridge. Okay. I jump from here to there to the sea and fight with the Japanese. Can you jump again? I cannot. Today I heard they're leading the tour, so it's just a good joke. It was a joke, right? Yeah, correct. Nice joke. Nice We are joke. all together. Okay. All is my friend. It's a good place for the new government office. It's a prosperity land. All together, the land is total is 1,100 hectares of land. Very nice to meet you. We have really enjoyed a lot with you. Yeah. Thank you. We enjoyed a lot. এই যে মন্ত্রণালয়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপিটাল বলা হচ্ছে, এই যে দেখুন মন্ত্রণালয়, এটা হচ্ছে তাদের অর্থ মন্ত্রণালয় বলতে পারেন বা রাজস্ব মন্ত্রণালয় বলতে পারেন। জাবাতান কাস্টম দিরাজা মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ার কাস্টম মিনিস্ট্রি। আর এটা হচ্ছে ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয়। এখানে যত সরকারি কর্মকর্তা আছে তারা খুব কম খরচে এখানে চাইলে জায়গা জমি কিনতে পারে, বাড়ি কিনতে পারে। বাট একজন লোকাল বা মানে একদম র্যান্ডম কেউ একজন যদি বাড়ি কিনতে চায়, লোকাল মালয়েশিয়ান, তাহলে তার ক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে যায়। মসজিদ, মন্দির, প্রাকৃতিক সুন্দর জায়গা, লেক, হ্রদ, জলপ্রপাত বা ঐতিহাসিক স্থান, এগুলো দর্শনীয় জায়গা হতে আমি দেখেছি, এটা খুবই স্বাভাবিক দর্শনীয় জায়গা হতে পারে। একটা দেশের প্রধানমন্ত্রীর অফিস যে ট্যুরিস্ট স্পট হতে পারে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টরা প্রধানমন্ত্রীর অফিস দেখতে আসতে পারে, এটা আমি মালয়েশিয়া না আসলে আমার অনুভবে আসতো না, কল্পনাতেও আসতো না। এটাই সেই প্রাইম মিনিস্টার অফিস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস। এখানে যদি কোনো বিদেশি আসেন যাদের পোশাক হয়তোবা ইসলাম ধর্মের সাথে একটু সাংঘর্ষিক, তাদেরকে এরকম কিছু জুব্বার মতো করে কাপড় দেওয়া হয়ে থাকে যেন তারা শালীন পোশাকে এখানে আসতে পারে। হ্যালো, হ্যাঁ, হাউ আর ইউ? গুড, ইউ ফ্রম? China, are you? চায়না। ও, আই এম ফ্রম বাংলাদেশ। নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ন্যাশনাল মসজিদ বাইতুল মাকরম
সেইখানেও অনেক ভিজিট করেছি এবং সেইটা শেখার জায়গার আনাচে কানাচে সমস্ত জায়গা দেখেছি। আর আমরা আজকে আসছি মালয়েশিয়ার পুত্তজায়া ন্যাশনাল মসজিদ। এই মসজিদটা শুরু থেকে এত সুন্দর এবং প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নাই। এখানে এসে আমার কাছে মনটা ভরে গেল। আর আমাদের ওইখানে শুরুই হয়েছে ব্যবসা দিয়ে মসজিদটা। আর এই যে আমাদের আশেপাশের দোকানদার, তারপর হচ্ছে অপরিষ্কার পরিচ্ছন্ন, এত বাজে অবস্থা, ভিতরে অসাধু লোকজন সব উপরে উঠা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতেছে। আর এইখানে এসে আমরা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর, চিন্তাই করা যায় না। এই মসজিদটা দেখার জন্য হিন্দু টুরিস্টরা পর্যন্ত আসতেছে, এসে ছবি তুলতেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। যারা অমুসলিম, নন মুসলিম যারা, তাদেরকে এই ব্যারিকেডটার ভিতরে প্রবেশ নিষেধ, শুধুমাত্র এই পর্যন্তই তারা আসতে পারবেন। ওনারা হচ্ছেন এখানকার গার্ড। দেখেন মালয়েশিয়ার এই পুত্তজায়া মসজিদের সিকিউরিটি গার্ড ওনারা, দেখুন কত আন্তরিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওনার নাম হচ্ছে আমিনুদ্দিন অ্যান্ড ওনার নাম হচ্ছে সাইদীপ মাতলিন। মাশাল্লাহ মাশাল্লাহ। ইউ ওয়েলকাম টু বাংলাদেশ, ইউ কাম টু বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর। এ হচ্ছে ওনাদের ধর্মীয় এবং সাথে হচ্ছে এই দেশের যে সাংস্কৃতিক পোশাক, দেখতে কি সেই লাগতেছে দেখুন। জাজাকাল্লাহ খাইর, সুবহানাল্লাহ। কুয়ালালামপুর আর পুত্তজায়ার অসাধারণ কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে আমরা এখন এয়ারপোর্টের পথে। বাসের জানালার বাইরের শহরটা ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে, আর ঠিক সেই সঙ্গে ভেসে উঠছে গত কয়েকদিনের অসংখ্য স্মৃতি। এই সফরে আমরা দেখেছি আধুনিক মালয়েশিয়ার ঝলমলে রূপ, আবার কাছ থেকে অনুভব করেছি এখানকার মানুষ, সংস্কৃতি আর জীবনযাত্রাকেও। প্রতিটি রাস্তা, প্রতিটি শহর, প্রতিটি মুহূর্ত যেন নতুন কিছু শিখিয়েছে। ভ্রমণ আসলে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে চিনতে শেখায়। এয়ারপোর্টে পৌঁছানোর আগে আমাদের বাস ড্রাইভার আর ট্যুর গাইডকে ছোট্ট একটা টিপস দিলাম। টাকার অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু এর ভেতরে ছিল কৃতজ্ঞতা। একটা সুন্দর ভ্রমণের পেছনে শুধু দর্শনীয় স্থান নয়, এমন মানুষগুলোরও অনেক অবদান থাকে, যারা নীরবে আমাদের যাত্রাকে আরো সহজ, আনন্দময় আর স্বস্তিদায়ক করে তোলে। সত্যি বলতে প্রতিটি ভ্রমণের একটা শেষ আছে, কিন্তু শেষ মানেই গল্পের সমাপ্ত নয়, বরং প্রতিটি সমাপ্তি নতুন কোনো অভিযানের শুরু। আমি ছাড়া বাকি সকলেই আজ মালয়েশিয়াকে বিদায় জানাচ্ছে, কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছে অসংখ্য স্মৃতি, কিছু ভালোবাসা আর আবার ফিরে আসার এক অদ্ভুত ইচ্ছা। আপনাদের এমন সব ইচ্ছাগুলো পূরণে বিশ্বব্যাপী আপনার সঙ্গে হয় ইউনিপাল ট্যুরিজম। স্বচ্ছতা ও মানদণ্ডে একধাপ এগিয়ে আপনার বিশ্ব ভ্রমণের যাত্রা আয়োজন করে থাকে। আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন কিংবা কলিগদের নিয়ে বিশ্ব ভ্রমণ করতে ও কাস্টমাইজড ট্যুর প্যাকেজগুলো পেতে এখনই ইউনিপাল ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন। লঙ্কাউই এবং কুয়ালালামপুর 40 জনের এই যাত্রা আজকের মতো এখানে শেষ করে এয়ারপোর্টের দিকে আমরা রওনা দিচ্ছি। আসুদ ভাই, কেমন উপভোগ করলেন এবার মালয়েশিয়া ট্রিপ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো। তাদেরকে বিদায় দিতে হচ্ছে, এখানে মিস করবো ডেফিনেটলি। দেশে গিয়ে ইনশাল্লাহ ডেফিনেটলি দেখা হবে ইনশাআল্লাহ। ভালোই উপভোগ করলেন? হ্যাঁ হ্যাঁ, ভালো একটা উপভোগ করলাম। এখন একেবারে মানে এই যে 5 দিনের ট্যুরটা কমপ্লিট করার পরে এখন দেশে যাওয়ার সময় একদিকে দেশের টানে ভালো লাগতেছে, আবার এখানে মায়াটাও একটু কাজ করতেছে ভালো লাগার কারণে। যাই হোক, এটাই এইভাবে চলবে জীবন। কোনো জায়গায় মায়া করতে হবে, কোনো জায়গায় ছাড়তে হবে, এটাই। কেমন উপভোগ করলেন মালয়েশিয়া? এটা কততম হলো আপনার সফর? মালয়েশিয়াতে তো অনেকবার আসা হয়েছে, অফিসে পার্টনারদের নিয়ে আসি, আবার পার্সোনাল ট্রিপেও ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এসেছি। তো মালয়েশিয়া আসলে খুব ভালো লাগার একটা জায়গা। সবচেয়ে বড় কথা যে এখানে তো আসলে মুসলিম কান্ট্রি হওয়াতে খাওয়া দাওয়াতে কোনো টেনশন নাই, এবং নিট অ্যান্ড ক্লিন, এবং সবচেয়ে ভালো লাগে যে ইউরোপের থেকেও নতুন মালয়েশিয়া, পুত্তজায়া, সাইবার জায়া, তারপরে ওয়াংসা ভিলেজ টিলেজ যেগুলো আছে, এগুলো তো আসলে দেখতে ইউরোপের থেকেও সুন্দর, অনেক গ্রিনি এরিয়া। এই যে রেমিটেন্স যোদ্ধারা এই মালয়েশিয়া শহরটাকে, মালয়েশিয়া কান্ট্রিটাকে, কেএল শহরটা এবং মালয়েশিয়া কান্ট্রিটাকে এত সুন্দর রূপ দিয়েছে, এটাতে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অনেক বড় অবদান। আমি তাদের প্রতি সম্মান জানাই। তো আমরা ভবিষ্যতে এর থেকে আরও ভালো ট্রিপ উপহার দেওয়ার চেষ্টা করব, পার্টনাররা আমাদের সাথে থাকবে, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর এবং মেমোরেবল একটা ট্রিপ আমরা ডেফিনেটলি এটা করতে পারলাম। আমি আপনার অপেক্ষায়।
আমাদের গ্রুপের সকলেই এখন এয়ারপোর্টে হাজির, সবাই ব্যাগেজ লাগেজ ড্রপ করতেছে, বোর্ডিং চেক ইন করে ইমিগ্রেশন শেষ করে চলে যাবে আবার যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনাদেরকে বেসিক্যালি এই দুইটা ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আমরা কীভাবে গ্রুপ ট্যুরগুলো অপারেট করে থাকি, প্লাস এইখানে এসে দেখার মতো কী আছে, প্লাস আপনারা যারা নিজ নিজ উদ্যোগে নিজ নিজ ফ্যামিলি নিয়ে আসবেন কখন কোথায় কীভাবে কী থাকবেন, কী খাওয়া অবসর থাকতে পারে, এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দ্যাটস ইট। এই পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে আমি কিন্তু যাচ্ছি না, সো বেশ কয়েকদিন এই মালয়েশিয়াতে দেখা হবে, অনেক কিছু ডেফিনেটলি নেক্সট আপকামিং ব্লগগুলোতে আপনারা এনজয় করবেন। আর বাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থেকে পুরো এই ব্যাপারগুলো আরও স্মুথলি অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। এরকম ব্যাপারগুলো ডেফিনেটলি খুব খুব শার্পলি হ্যান্ডেল না হলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। সো আমরা সতর্কতার সহিত সর্বোচ্চ যে বেস্ট কোয়ালিটি সার্ভিস সেটাই ডেফিনেটলি আপনারা যারা জয়েন করবেন তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে থাকি। আপনারা এই মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এরকম গ্রুপ ট্যুরে জয়েন হতে চাইলে ডেফিনেটলি ইউনিপাল ট্যুরিজমের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, বা ইউনিপাল ট্যুরিজমের ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন লেটেস্ট আপডেটগুলো যাতে আপনারা জানতে পারেন, অ্যান্ড আপনার ড্রিম ডেস্টিনেশনে গ্রুপ প্যাকেজে যেন যে কোনো মুহূর্তে আপনি জয়েন হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।